হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার জন্য স্পেশাল একটি ভিডিও। আজকের হবে ক্লাস নাম্বার 7। এর আগে 6টি সেট যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, কারণ প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলির সঙ্গে তার রিলেটেড বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আজকে দেখে নেওয়া যাক বাছাই করা যে 40টি প্রশ্ন আছে সেগুলোর উত্তরগুলো। এবং শুরু করার আগে বলে দিই যে ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের স্পেশাল একটি ব্যাচ শুরু হয়ে গিয়েছে অলরেডি। সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে করানো হচ্ছে। যারা জয়েন করতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। এবং এখানে কি কি আলোচনা করা হচ্ছে, এখানে বিষয় অধ্যায় ভিত্তিক বিভিন্ন শর্ট নোটস এর পিডিএফ দেওয়া হচ্ছে। 25+25 মানে ডাব্লিউপি কেপির জন্য 50টি প্র্যাকটিস সেট দেওয়া হবে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বিভিন্ন নিয়ে আলোচনা করা হবে এবং ম্যাথসেরও বিভিন্ন এক্সাম নেওয়া হবে। যারা জয়েন করতে চাও তারা অবশ্যই তোমরা যোগাযোগ করবে টেলিগ্রাম চ্যানেলে। এবং আমার টেলিগ্রাম গ্রুপে ডেলি রাত 9টার সময় বিভিন্ন কুইজ হয়, সেখানে তোমরা যদি চাও তোমরা জয়েন করতে পারো। প্রথম প্রশ্ন দেখে নাও, দাবা খেলার জন্ম হয় কোন দেশে? আমেরিকা, ভারত, ইংল্যান্ড না ইরান? দাবা খেলার জন্ম হয় কোন দেশে? এটা হয়ে যাবে ভারতে। এবারে রিলেটেড কি কি দেখতে হবে, দেখো ভারতীয় দাবা সেরা খেলোয়াড় হলেন বিশ্বনাথন আনন্দ। ভারতের 1 নম্বর দাবা খেলোয়াড় হলেন রমেশ বাবু প্রজ্ঞানন্দা। দাবা খেলার সর্বোচ্চ খেতাব কি? গ্র্যান্ড মাস্টার। আর দাবা খেলার সব থেকে ছোট খেতাব হলো ক্যান্ডিডেট মাস্টার খেতাব। টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রো তরঙ্গ, এক্স রশ্মি, অবলোহিত রশ্মি না অতিবেগুনি রশ্মি? টেলি যোগাযোগের জন্য মাইক্রো তরঙ্গ বা রেডিও ওয়েভ ব্যবহৃত হয়। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং এটি সবচেয়ে কম বিক্ষেপিত হয়। গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিসর কত? 380 থেকে 760 ন্যানোমিটার। পরের প্রশ্ন, ডিএনএ এর পিরিমিডিন বেসগুলি কি কি? এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লিউবিপির জন্য। এগুলো কোনটা অ্যান্সার হয়ে যাবে? ডিএনএ এর পিরিমিডিন বেস হয়ে যাবে থাইমিন ও সাইটোসিন। এবার দেখো, যদি বলা হতো পিউরিন বেস, পিউরিন বেস কোনগুলো? ডিএনএ এর পিউরিন বেস হবে অ্যাডেনিন আর গুয়ানিন, এগুলো হচ্ছে পিউরিন বেস। ঠিক আছে? আর পিরিমিডিন, সাইটোসিন, থিয়ামিন। তেমনি আরএনএটাও দেখে নাও, এগুলো নাইট্রোজেন বেস হচ্ছে যে পিউরিন বেস অ্যাডেনিন আর গুয়ানিন, আর পিরিমিডিন বেস সাইটোসিন আর ইউরাসিল। এই তিনটে সব একই থাকবে, জাস্ট এটা থিয়ামিন আর এটার ক্ষেত্রে আরএন এর ক্ষেত্রে ইউরাসিল অ্যান্সার। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হতে হয়? দেখো, সাংবিধানিক বিভিন্ন পদে নমিনেশনের জন্য তোমাদের একটি বয়সের এলিজিবিলিটি প্রয়োজন হয়। সেটাও জেনে রাখতে হবে যে কোন পদের জন্য কত বছর অবশ্যই হতে হবে। এটার বয়স হতে হয় 30 বছর। এবার এর সাথে সাথে আমাদের দেখে নেওয়া জরুরি যে লোকসভা সদস্য হতে গেলে কত বছর বয়স হতে হয়, সেটা 25 বছর। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, খুবই গুরুত্বপূর্ণ, লোকসভা অস্থায়ী। যেহেতু এটি স্থায়ী কক্ষ তাই একে সহজে ভেঙে ফেলা যায় না। আর এই রাজ্যসভায় অনধিক 250 জন সদস্য নিয়ে গঠিত হয় এবং লোকসভা 552 জন সদস্য নিয়ে গঠিত হয়। এইসব রিলেটেড বিভিন্ন প্রশ্ন তোমাদেরকে ভালো করে মুখস্থ করে নিতে হবে। কোন রাজধানী শহরটি কর্কট ক্রান্তি রেখার সব থেকে কাছে অবস্থিত? এখানে কাছে বলা হয়েছে, এটার অ্যান্সার কি হয়ে যাবে? রাঁচি, ভোপাল, গান্ধীনগর না আগরতলা? এটার অ্যান্সার হয়ে যাবে রাঁচি। এই রাঁচি কোথায় অবস্থিত? রাঁচি রয়েছে ঝাড়খণ্ডে। আর কর্কট ক্রান্তি রেখা কটি রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে? সেটা খুবই গুরুত্বপূর্ণ, 8টি রাজ্য। মানে সেটা কি কি আছে? গুজরাট, রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, মধ্যপ্রদেশ। এই 8টা রাজ্য মুখস্থ করে রাখবে। পণ্ডিত রবিশঙ্কর কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে। এটা কনফিউশন এসে যায় সেতার আর শরতের মধ্যে। কনফিউশনটা বারবার করে তোমরা প্র্যাকটিস করবে যাতে এটা ক্লিয়ার হয়ে যায়। এটার অ্যান্সার হয়ে যাবে সেতার। এবার সেতারের সঙ্গে আর কে কে জড়িত আছে? নিখিল ব্যানার্জি, বিলায়েত খান, অনুষ্কা শঙ্কর, আমির খসরু। শ্রীকৃষ্ণ কীর্তন নাটকের রচয়িতাকে? শ্রী চৈতন্যদেব, জয়দেব, চণ্ডীদাস না কালিদাস? শ্রীকৃষ্ণ কীর্তন পদাবলী, এটা রচয়িতা চণ্ডীদাস। বাংলা সাহিত্যে চণ্ডীদাস মোট 3জনকে বলা হয়। চণ্ডীদাসের ভাবশিষ্য জ্ঞানদাস। তারা দুজনেই ব্রজবুলি ভাষায় অনেক পদ লেখেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড 13টি। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো রিলেটেড বিভিন্ন প্রশ্ন তোমাদের সব সময়ের জন্য রেডি রাখতে হবে।
নিম্নের কোন ব্যক্তি পাল যুগের এক বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত ছিলেন? পাল যুগের অতীশ দীপঙ্কর, দিব্যক, রবিকীর্তি না আর্যভট্ট? এটার অ্যান্সার হয়ে যাবে অতীশ দীপঙ্কর। রিলেটেড প্রশ্ন দেখো, শ্রীজ্ঞান শব্দের অর্থ কি? শ্রীজ্ঞান শব্দের অর্থ যার জ্ঞান আলোর ন্যায় জ্বলে। অতীশ দীপঙ্করের আসল নাম কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আদিনাথ চন্দ্রগর্ভ। তিনি বিহারের নালন্দা বৌদ্ধ বিহারে অধ্যাপনা করতেন। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভক্তি আন্দোলনের সাথে নিম্নের কে যুক্ত ছিলেন? রামানন্দ, কবির, শঙ্করাচার্য, মহাবীর। ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এদের মধ্যে থেকে কি হয়ে যাবে? মহাবীর। যুক্ত ছিলেন না হবে, এখানে একটা মিস্টেক আছে, এটা না হবে, ঠিক আছে। এবার দেখো, ভক্তি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? রামানুচার্য। তিনি প্রবর্তন করেছিলেন। আর ভক্তি আন্দোলনের বিভিন্ন গুরু কে কে ছিলেন? রামানুজ, আদি শঙ্করাচার্য, রামানন্দ, কবির, নামদেব, গুরু নানক, শ্রী চৈতন্যদেব, মীরাবাই, দাদু দয়াল। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা, ভারতীয় কথাটা কিন্তু মেনশন করেছে, এটা খুব ভালো করে লক্ষ্য রাখবে। এটার অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু। যদি না ভারতীয় মহিলা বলে দিত তাহলে অ্যান্সার হয়ে যেত অ্যানি বেসান্ট। তিনি কোন অধিবেশনে ছিলেন? 1917 সালে কলকাতা অধিবেশনের তিনি সভাপতি ছিলেন। আর সরোজিনী নাইডু ছিলেন কানপুর অধিবেশনে 1925 সালে, যেটি হয়েছিল। বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন? প্রফুল্ল চাকি, বিনয় কুমার বোস, রাসবিহারী বোস না যতীন দাস? এটার অ্যান্সার হয়ে যাবে ক্ষুদিরাম বসুর সাহায্যকারী ছিলেন প্রফুল্ল চাকি। 1908 সালে এই 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। আর যেহেতু ডাব্লিউবিপি এটা রাজ্যের পরীক্ষা, তাই তোমাদের এইসব প্রশ্নগুলো থেকেই কিন্তু প্রশ্ন বেশি আসবে। 1931 সালের লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয়েছিল। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে জড়িত ছিলেন। 1934 সালে তাকে ফাঁসি দেওয়া হয় মাস্টারদা সূর্য সেনকে। সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেন? চন্দ্রগুপ্ত, কনিষ্ক, হর্ষবর্ধন না অশোক? সারনাথের লায়ন ক্যাপিটাল, এটা কি অ্যান্সার হয়ে যাবে? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো এবং ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কে কতগুলো 40-র মধ্যে কতগুলো স্কোর করতে পারছো। দেখো, এটার অ্যান্সার হয়ে যাবে অশোক। এবার বলে রাখি যে যারা এখনো পেড ব্যাচে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ সেখানে আমি আলাদা আলাদা করে প্রত্যেকটি চ্যাপ্টার এবং টপিকের উপরে ভিডিও দিচ্ছি। সেখানে অলরেডি 20টা মতো তোমাদের পিডিএফ প্রোভাইড করা হয়ে গেছে। তাই এখন দেরি না করে তোমরা তাড়াতাড়ি ওটা জয়েন হয়ে যাও। মৌর্য সাম্রাজ্যের সর্বোচ্চ স্তরে পৌঁছায় অশোকের সময়। তিনি অহিংসার বাণী প্রচার করেন। আর মৌর্য সাম্রাজ্যের সরকারি ভাষা কি? প্রাকৃত। মৌর্য সাম্রাজ্যের প্রথম শাসক কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য এবং শেষ শাসক ছিলেন বৃহদ্রথ। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। কেন নদী মধ্যপ্রদেশের কোন টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে গেছে? কেন নদী কোন টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে গেছে? কানহা, পান্না, সাতপুরা না পেঞ্চ? এটার অ্যান্সার হয়ে যাবে পান্না টাইগার রিজার্ভ। এটি উত্তরপ্রদেশে অবস্থিত। আর কেন নদী মধ্যপ্রদেশে উৎপন্ন হয় এবং এটি যমুনার একটি উপনদী। সম্প্রতি কোন কারণের জন্য কুনো জাতীয় উদ্যান বিখ্যাত? এটা একটা কারেন্টের প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অভয়ারণ্য, উদ্যান, বিভিন্ন জাতীয় উদ্যান, এইগুলো সম্পর্কিত প্রশ্ন কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আসে। তাই এগুলো ভালো করে দেখে রাখবে, যত কারেন্ট হোক বা স্ট্যাটিক যাই হোক সেগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। আফ্রিকা থেকে চিতার পুনর্প্রবর্তনের জন্য এই কুনো জাতীয় উদ্যান বিখ্যাত? ভারতের মধ্যপ্রদেশের একটি জাতীয় উদ্যান একটি এবং বন্যপ্রাণী অভয়ারণ্য। কোন দেশের অফিসিয়াল ভাষা হলো ইংরেজি? দিল্লি, দমন-দিউ, দাদরা নগর হাভেলি না চণ্ডীগড়? ইংরেজি হচ্ছে অফিসিয়াল ভাষা, এটা চণ্ডীগড়ে। নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মেঘালয়, সিকিম, মিজোরাম, হরিয়ানা, তামিলনাড়ু, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের সরকারি ভাষা হলো ইংরাজি। এবং পশ্চিমবঙ্গের দেখো শুধুমাত্র ইংরাজি নয়, বাংলাও সরকারি ভাষা। লাইফ ডিভাইন বইটির রচয়িতা কে? আবুল কালাম আজাদ, জওহরলাল নেহেরু, অরবিন্দ ঘোষ না মুল্ক রাজ আনন্দ? লাইফ ডিভাইন বইটির রচয়িতা হলে অরবিন্দ ঘোষ। এটি 1939 সালে প্রকাশিত হয়েছে। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রীকে? এটা বিশ্বে জিজ্ঞেস করা হয়েছে, কোনো ভারতের নয়, তাই ভালো করে এই প্রশ্নগুলো খেয়াল রেখে অ্যান্সার করবে। এখানে তোমাদের অপশনগুলো অনেক রিলেটেড থাকতে পারে, তাই ভালো করে আগে প্রশ্ন পড়বে, তারপরে অ্যান্সার করবে এবং একদম নেগেটিভ করবে না, কারণ নেগেটিভ করলে তোমাদের নাম্বারটা অনেকটাই কমে যায়। তাই যে কটা পারবে শুধুমাত্র পরীক্ষায় সে কটা করার চেষ্টা করবে। এটা অ্যান্সার হয়ে যাবে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমাভো বন্দ্যোপাধ্যায়। তিনি কোথাকার প্রধানমন্ত্রী ছিলেন? এটাও জেনে রাখতে হবে,
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন কে? ফতেমা বিবি। হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? লীলা শেঠ। প্রথম ভারতীয় যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছিলেন, প্রথম ভারতীয়, এখানে ভারতীয় বলে দেওয়া হয়েছে বাট মহিলা কিন্তু বলে দেওয়া হয়নি, তাই প্রথমে সর্বপ্রথম যে তার নামটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা হয়ে যাবে মিহির সেন। এখানে আরতি সাহা হতো কিন্তু যদি মহিলা বলা হতো, তাহলে আরতি শাহ প্রথম মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল পার করেছিল 1959 সালে, এবং তাকে অনুপ্রেরণা জুগিয়েছিল কে? এটাও জেনে রাখতে হবে, এটা অ্যান্সার হয়ে যাবে মিহির সেন। নিম্নের কোন রাজ্যের দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা নেই? দ্বিকক্ষ বিশিষ্ট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কর্ণাটক না বিহার? এটার অ্যান্সার হয়ে যাবে কি? তামিলনাড়ু। এখানে দেখো উত্তরপ্রদেশ, কর্ণাটক, বিহার এগুলোর কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা রয়েছে। সুব্রত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল না দাবা? সুব্রত কাপ এটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত একটি ট্রফি। 1930 সালে প্রথম ফুটবল বিশ্বকাপ জয়ী দেশ হলো উরুগুয়ে। ফুটবলের রাজা কাকে বলা হয়? পেলেকে। ফুটবল খেলার সাথে যুক্ত কাপ গুলো দেখো, বান্দারকর ট্রফি, ডুরান্ড রোভার্স, সন্তোষ ট্রফি, বিসি রায় ট্রফি, ফেডারেশন কাপ, সুব্রত কাপ, মার্ডেকা কাপ, বরদৌলি ট্রফি। আর বিখ্যাত ফুটবলারদের নাম দেখে রাখো এক নজরে: সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সাধু, উদয় সিং, অদিতি চৌহান, শ্রদ্ধা শঙ্কর, সস্মিতা মালিক। দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আসে, আর এই খেলা রিলেটেড বিভিন্ন স্পোর্টস রিলেটেড বিভিন্ন প্রশ্ন এক্সামে বেশি জিজ্ঞেস করা হয়, তাই এই রিলেটেড টপিক গুলো একদমই কিন্তু মিস করবে না। আর তোমরা যদি এরকম ভাবে বারবার ভিডিওর মাধ্যমে এরকম ভাবে বিভিন্ন প্রশ্ন রিলেটেড একই সঙ্গে পড়ে নিতে পারো, তাহলে আলাদা করে তোমাদের মুখস্থ রাখার কোনো প্রয়োজন হয় না, তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে এটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালিত হয়? 7ই জুলাই, 7ই জুন, 7ই মে না 7ই এপ্রিল? এটার অ্যান্সার হয়ে যাবে 7ই এপ্রিল। কোন সুলতান আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন? কুতুবউদ্দিন আইবক, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক না সিকান্দার লোদি? আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খলজি। কত সালে? 1311 সালে নির্মাণ করেছিলেন দিল্লিতে। ইউনেস্কো, ইউএনইএসসিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, জেনেভা, রোম না প্যারিস? ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। এবার ইউনেস্কোর ফুল ফর্মটাও জেনে রাখো: ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আর এটি কবে নির্মিত হয়, কোথায় নির্মিত হয়? দুটোই গুরুত্বপূর্ণ। 1945 সালে লন্ডনে নির্মিত হয় ইউনেস্কো। ঘন কোণের একক কি? ঘন কোণের একক স্টেরেডিয়ান, রেডিয়ান, ইউক্লিড না পিথাগোরাস? ঘন কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। কোণ মাপা দুটি একক হচ্ছে রেডিয়ান আর কোণ মাপার একক রেডিয়ান, আর ঘনকোণ স্টেরেডিয়ান, দুটোই হচ্ছে মৌলিক একক। মৌলিক একক, দুটি রাশির একক, তাই এটি মৌলিক একক। দাঁতের ব্রাশ তৈরি করতে কি ব্যবহার করা হয়? নাইলন, টেফলন, পলিথিন না পলিভিনাইল ক্লোরাইড? দাঁতের ব্রাশ তৈরি করতে নাইলন ব্যবহার করা হয়, এটি একটি কৃত্রিম পলিমার। আর এটি অটোমোবাইল শিল্পে বিশেষত ইঞ্জিন বগি নির্মাণে, চিরুনি, স্ক্রু, গিয়ার, গ্যাসকেট প্রভৃতি তৈরিতে এই নাইলন ব্যবহার করা হয়। মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো স্যাপিয়েন্স, ওভিজেরিস, ম্যাকাকা মুলাটা, প্যান্থেরা টাইগ্রিস? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, এটা ভালো করে করে রাখবে। এটার অ্যান্সার হয়ে যাবে হোমো স্যাপিয়েন্স, এবং এর নোটস আমি প্রোভাইড করে দেব। এবার দেখো বানরের বিজ্ঞানসম্মত নাম কি? ম্যাকাকা মুলাটা। বাঘের প্যান্থেরা টাইগ্রিস, আর মৌমাছি এপিস ইন্ডিকা। এটা আমরা ছোটবেলায় প্রত্যেকেই পড়েছি, কিন্তু এই যে একটা সহজ এরকম একটা টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেটা আমরা বুঝতে পারি না, তাই আমরা গিয়ে ওখানে মিস করে ফেলি এই প্রশ্নগুলো। ডলফিনের শ্বাসঙ্গের নাম কি? ফুলকা, ফুসফুস, বুকগিল না বুকলাং? ডলফিনের শ্বাসঙ্গের নাম হচ্ছে ফুসফুস। এবার দেখো ফুসফুসের কোন কোন প্রাণীদের শ্বাসঙ্গ? ব্যাঙ, সরীসৃপ প্রাণী, স্তন্যপায়ী প্রাণী, তিমি। এদের বিজ্ঞানসম্মত নাম। অগ্ন্যাশয় কি ধরনের গ্রন্থি? অগ্ন্যাশয় হরমোন রিলেটেড একটি ভিডিও আমি দিয়ে দিয়েছি, সেটা যারা দেখোনি তারা অবশ্যই তোমাদের দেখে নিতে হবে, আর তার জন্য পেড ব্যাচে জয়েন হতে হবে। এন্ডোক্রিন গ্রন্থি, এক্সোক্রিন গ্রন্থি, মিশ্র গ্রন্থি না কোনোটি নয়? আচ্ছা, এন্ডোক্রিন গ্রন্থিটা কি? এন্ডোক্রিন গ্রন্থি হচ্ছে অন্তঃক্ষরা, এক্সোক্রিন বহিঃক্ষরা, আর মিশ্র গ্রন্থি, এবার দেখো অগ্ন্যাশয় হচ্ছে, এটা অ্যান্সার হয়ে যাবে মিশ্র গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ কি? পিটুইটারি, অ্যাড্রিনাল, থাইরয়েড। আর বহিঃক্ষরা গ্রন্থি যকৃৎ, লালা গ্রন্থি। মিশ্র গ্রন্থি আরেকটা কি আছে? শুক্রাশয়। সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ নিম্নের কোনটি?
সালোক সংশ্লেষ খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এর থেকে প্রচুর প্রশ্ন এক্সামে আসতে পারে, সেগুলো তোমাদের জেনে রাখতে অবশ্যই। এখন দেখে নাও, এটার অ্যান্সার হয়ে যাবে পাতা। সালোক সংশ্লেষের প্রধান স্থান কি? মেসোফিল কলা। আর প্রধান অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে, আর ক্লোরোপ্লাস্টের স্টোমা অঞ্চলে অন্ধকার বিক্রিয়া ঘটে। পরের প্রশ্ন, মগধের হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? অজাতশত্রু, অশোক, প্রসেনজিৎ, বিম্বিসার। হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? এটার অ্যান্সার হয়ে যাবে বিম্বিসার। এর প্রথম রাজা তাহলে বিম্বিসার, শ্রেষ্ঠ রাজা অজাতশত্রু, শেষ রাজা নাগদশক মগধের। কার জন্মবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়? মাদার টেরেসা, ক্লারা বার্টন, অ্যালিস ওয়াকার না ফ্লোরেন্স নাইটিঙ্গেল? আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম দিবস উপলক্ষে। 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা জেনে রাখতে হবে। আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন আইএসএসএফ এর ব্লু ক্রস প্রাপ্ত প্রথম ভারতীয় কে? গগন নারাং, অভিনব বিন্দ্রা, বিজয় কুমার না রঞ্জন সোধি? এটার অ্যান্সার হয়ে যাবে অভিনব বিন্দ্রা। তিনি একজন শুটার ছিলেন, আর তিনি প্রথম ভারতীয় হিসেবে ব্লু ক্রস সম্মানটি পান। তিনি সাধারণত 10 মিটার এয়ার রাইফেল বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন। ভারতের অর্থনৈতিক সমীক্ষা বা ইকোনমিক সার্ভে প্রকাশ করে কে? ইনস্টিটিউট অফ ফাইন্যান্স, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট না মিনিস্ট্রি অফ ফিনান্স? এটার অ্যান্সার হয়ে যাবে ইকোনমিক সার্ভে প্রকাশ করে মিনিস্ট্রি অফ ফিনান্স বা অর্থ মন্ত্রক। এটা প্রকাশ প্রথম হয়েছিল এই সমীক্ষা 1950 থেকে 51 সালে, আর সাধারণত কেন্দ্রীয় বাজেটের একদিন আগে এটিকে প্রকাশ করা হয়। পরের প্রশ্ন, নিম্নের কে একজন বিখ্যাত কাওয়ালি গায়ক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গোলাম আলী খান, নুসরাত ফতে আলী খান, নাজিয়া হাসান, বেগম আক্তার? কাওয়ালি গায়ক ছিলেন নুসরাত ফতে আলী খান। তিনি পাকিস্তানের কিংবদন্তি সঙ্গীত শিল্পী। তিনি শাহেনশাহ কাওয়ালি বা কাওয়ালির রাজা হিসাবে জনপ্রিয়। পরবর্তী প্রশ্ন, রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে? ল অফিসার কাকে বলা হয়? অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল, অ্যাডভোকেট জেনারেল না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? এটার অ্যান্সার হয়ে যাবে রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা হলেন অ্যাডভোকেট জেনারেল। এটি ভারতের একটি সাংবিধানিক পদ। এটি ধারা 165-তে বর্ণিত রয়েছে। অ্যাডভোকেট জেনারেল আইন বিষয়ে রাজ্যকে পরামর্শ দিয়ে থাকেন, এবং অ্যাটর্নি জেনারেল ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তাহলে ভারতের বললে অ্যাটর্নি হয়ে যাবে, আর রাজ্যের যদি বলে দেয় তাহলে অ্যাডভোকেট জেনারেল হয়ে যাবে। আদির ধারাটাও মনে রাখবে। পরের প্রশ্ন, 2011 সালে জনগণনা স্বাধীন ভারতের কততম জনগণনা? 16তম, নবম, 17 না সপ্তম? স্বাধীন ভারতের সপ্তম জনগণনা। এবার যদি বলে দেয় কততম, শুধু যদি বলে কততম, তাহলে হয়ে যাবে 15তম। আর এটা শুরু হয়েছিল 1872 সালে। বা যখন বলে দেবে স্বাধীন ভারতের, তখন কিন্তু হয়ে যাবে স্বাধীনতার পর থেকে কাউন্ট করতে হবে, তখন সপ্তম হয়ে যাবে। আর 2011 সালে সেন্সাসের কমিশন কে ছিলেন? রাজা মৌলি। আর স্লোগান কি ছিল? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। সিন্ধু সভ্যতার কোন স্থানটি সিন্ধুর মরুদ্যান নামে পরিচিত? ধোলাভিরা, মহেঞ্জোদারো, চানহুদারো না হরপ্পা? সিন্ধুর মরুদ্যান হলো মহেঞ্জোদারো। 1922 সালে আর.ডি. ব্যানার্জি মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন 1922 সালে। আর সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন কে? জন মার্স। এবার সর্বশেষ প্রশ্ন দেখে নাও কি আছে। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বৈশালী, রাজগৃহ, পাটলিপুত্র না কাশ্মীর? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাট খুব ইজি প্রশ্ন। এটা যদি জেনে রাখা যায় তাহলে এটা খুবই ইজি প্রশ্ন। প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহে। এবার দেখো রাজগৃহে কবে হয়েছিল? 483 খ্রিস্টপূর্বাব্দে মগধের রাজা অজাতশত্রুর আমলে। সভাপতি ছিলেন মহাকাশ্যপ। এটি রাজগৃহের সপ্তকর্ণী গুহাতে হয়েছিল। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে আমার ভিডিওটা সবার কাছে আমি পৌঁছে দিতে পারি এবং আরো ভালো ভালো কিছু কন্টেন্ট তোমাদের জন্য আমি নিয়ে আসতে পারি। তাহলে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।